স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা, বিশেষ করে ইসরায়েলের উপর ইরানের যে হামলা, সে হামলার পরিপ্রেক্ষিত নিয়ে, এবং আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা। আপনারা জানেন এরই মধ্যে গতকাল ইসরায়েলের তেল আবিবে হামলা চালিয়েছে, রকেট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এবং সেই হামলায় তাদের বেশ কিছু স্থাপনাতে আঘাত করেছে এবং সেই হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এবং তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এটি ইরানের একটি বড় ভুল এবং এর জন্য অবশ্যই ইরানকে মূল্য দিতে হবে। এবং এই ঘটনার পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের কাছ থেকে। তারা বলছে যদি এই হামলার প্রতিশোধ নেওয়া হয় সেক্ষেত্রে আরও অনেক বেশি হামলা চালানো হবে ইসরায়েলে। এই ঘটনার এবং প্রতি ঘটনা এবং যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, এর ফলে আমরা কি আরেকটি আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি কিনা এবং এর ফলাফল আসলে কি হতে পারে, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই ডক্টর শাহিদুজ্জামান, আপনার কাছে। এটি ইরানের এখন পর্যন্ত সরাসরি দ্বিতীয়বারের মতো হামলা ইসরায়েলে। এর আগে এপ্রিলে একটি হামলা চালানো হয়েছিল, সেটি আসলে খুব বেশি বড় হামলা না হলেও এইবারের হামলাটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে এবং সরাসরি অনেকগুলো ক্ষেপণাস্ত্র কিন্তু তাদের ভূখণ্ডে আঘাত করেছে। এবং ইরান বলছে তাদের 80 থেকে 90% আসলে সফল হামলা চালানো হয়েছে। এই হামলার আসলে পেছনে আমরা জানি তাদের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে এর প্রতিশোধ হিসেবে, কিন্তু এটি আসলে কতটা বুদ্ধিদীপ্ত মুভ বলবেন আপনি ইরানের? আমার মনে হয় ইরানের পক্ষে এটা যথেষ্ট কৌশলগত গুরুত্ব বহন করে, কেননা মধ্যপ্রাচ্যে এই যে দীর্ঘ সময় একতরফাভাবে ইসরায়েল আঘাত করে যাচ্ছে এবং এখানে মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সামরিক দিক থেকে সমৃদ্ধ কোনো দেশই ইসরায়েলকে পাল্টা আঘাত করছিল না, সেই কালচারটা ভেঙে দিয়ে ইরান দ্বিতীয়বারের মতো ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পার্থক্যটা হচ্ছে যে আগেকার যে হামলা ছিল ইরানের ইসরায়েলের উপর, সেটা অনেকাংশেই মার্কিনিরা জানতো, প্রস্তুত ছিল। মার্কিন নৌবহরের গুরুত্বপূর্ণ দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার মেডিটেরেনিয়ান কোস্টে অপেক্ষা করছিল এবং 80% ইরানিয়ান ক্ষেপণাস্ত্র কিন্তু মার্কিন যে প্যাট্রিয়ট মিসাইলস এরা আটকাতে পেরেছিল। ফলে ইরান কিন্তু একটা বড় ধরনের ক্ষতি থেকে তখন বেঁচে গিয়েছিল। এইবার অবশ্য আমরা ধরে নিয়েছিলাম যে যদি 200-র মতো ইরানিয়ান মিসাইলস হিট করে, এবং এগুলো যথেষ্ট শক্তিশালী মিসাইল ছিল এবং অ্যাকিউরেট বলা যায়, যে ঠিক টেল আভিভে শহর আমরা দেখেছি এবং সেখানে ঝাঁকে ঝাঁকে যে মিসাইলগুলো ঢুকছে টেল আভিভের আকাশে, সেটাও আমরা দেখেছি। কিন্তু সামহাউ অর আদার একেবারে সুস্পষ্ট লক্ষ্যবস্তু যে বিল্ডিংগুলোকে ভূপাতিত করে দেবে, যেটা বাগদাদে আমেরিকানরা করেছিল আগে, সেই রকমের ঘটনাটা ঠিক ওইভাবে ঘটেনি প্রারম্ভিক স্টেজে। বেশিরভাগ মিসাইলগুলাই কিন্তু সামহাউ কিছুটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, আর কিছুটা ইসরায়েলের যে এয়ার প্রতিরক্ষা, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটা অনেকাংশে সার্থকভাবে থামাতে পেরেছে। যদি সেটা না হতো, আর যদি আমেরিকান প্রোটেকশন ব্যবস্থাটা এইবার না থাকার ফলে ইসরায়েলের এয়ার প্রোটেকশন মেকানিজম যদি ফেইলিওর হতো, তাহলে কিন্তু ব্যাপক ক্যাজুয়ালিটি হতে পারত ইসরায়েল টেল আভিভ শহরে। সামহাও আমার মনে হয় যে এটা কিছুটা হলেও সাজানো ছিল। আমার মনে হয় তেহরান বোধহয় যোগাযোগ বজায় রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, পেন্টাগনের সাথে, এবং যখন তারা 200 মিসাইল ফায়ার করলো, তারপর আমরা যতদূর জানতে পারলাম আল জাজিরার মাধ্যমে, ইরানিয়ান কর্তৃপক্ষ কিন্তু তখন জানিয়ে দিয়েছে
মার্কিন কর্তৃপক্ষকে যে তারা তাদের যে এই যে অ্যাসাসিনেশন হয়েছে হেজবুল্লাহর নেতা তার পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া তারা এখানেই সমাপ্তি করছে। অর্থাৎ ইরান এটাকে আমেরিকার কাছে প্রজেক্ট করতে চেয়েছে লিমিটেড স্ট্রাইক বা সীমিত আঘাত হিসাবে, এবং মেসেজটা হচ্ছে এই যে ইসরায়েল যেন এখন এটাকে আর বৃদ্ধি না করে। তবে ভয়টা হচ্ছে যে ইসরায়েলের সামরিক নেতারা বারবার কিন্তু বলে আসছে যে আমরা বিস্তৃতীকরণ করার কথা চিন্তা ভাবনা করছি। এটাই হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর বিষয়। ইসরায়েল কি বিস্তৃতীকরণ করবে? ইসরায়েল কি মধ্যপ্রাচ্যে আঘাত করবে অন্যান্য দেশগুলোতে? ইসরায়েল কি ইরানকে আরো বেশি করে সরাসরি ইরানে আঘাত করবে? এই প্রশ্নগুলো এখন পর্যন্ত আমরা ঠিক সদুত্তর পাইনি। তবে ইসরায়েলের জন্য এটা খুব মারাত্মক হতে পারে। অথচ নেতানিয়াহু কিন্তু এখনো তার জেনারেলসদেরকে নিয়ে ঔদ্ধত্য প্রদর্শন করছে, এবং আমাদেরকে এখনো অপেক্ষা করে দেখতে হবে যে ইসরায়েল কি বিস্তৃতীকরণের দিকে যায়। এই জায়গাটাতে বা গার্ডিয়ানের একটি প্রতিবেদন বলছে যে প্রতিশোধ হিসেবে কয়েকদিনের মধ্যে ইরানের তেল শোধনাগারে হামলা চালাতে পারে ইসরায়েল, এবং মঙ্গলবার রাতের হামলার প্রতিশোধ হিসেবে যে শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে, এবং অভ্যন্তরে যে তাদের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলার এরই মধ্যে কিন্তু হুঁশিয়ারি বা ঘোষণা আপনি যেটি বলেন সেটি যে কোনো সময়, এবং কোনো জায়গায় আমরা গণমাধ্যমে দেখছি যে আজ রাতেই হয়তো সে হামলা হতে পারে। তবে এটা ইসরায়েলের জন্য আত্মঘাতী হয়ে যেতে পারে, কারণ ইরানের পক্ষে রাশিয়া রয়েছে, চীনও রয়েছে। রাশিয়ান যে SS-400 SS-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেটা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, এবং রাশিয়া আমরা এই যে দুই দেশের আসলে সামরিক শক্তি নিয়ে আমরা আলোচনা করব, আমরা পরবর্তী অংশে এটি নিয়ে আলোচনা করব। আমি এই মুহূর্তে যেতে চাই সিরাজুল ইসলাম আপনার কাছে। আপনি তেহরান বাংলা বিভাগের সাংবাদিক, আপনি ইরান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর রাখেন। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং তাদের যে ইসরায়েলের প্রতি তাদের এই মুহূর্তে যে মনোভাব, সেটি আপনি যদি একটু বিশ্লেষণ করেন, আসলে তারা কি চিন্তা থেকে এই ধরনের হামলা করেছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ তারা জানে যে এটির প্রতিঘাত ইসরায়েলের দিক থেকে আসাটা খুবই স্বাভাবিক। আপনার সর্বশেষ যে প্রশ্ন যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে আমাদের কারো পক্ষেই জানা সম্ভব না, বিকজ এটা ইসরায়েল, ইরান, আমেরিকা বা যে কোনো দেশ তার পরিকল্পনা, যুদ্ধ পরিকল্পনা এগুলো আসলে ফাঁস করবে না, এটা জানার ব্যাপার না। এটা অত্যন্ত সিক্রেট এবং হাই লেভেলের ব্যাপার। বাট আমরা প্রেডিক্ট করতে পারি, আমরা অ্যাসেস করতে পারি, আমরা অনেকগুলো ধারণা করতে পারি। এই ধারণাগুলো যদি আমি বলি তাহলে এইভাবে বলবো যে ইরান গতকালকে হামলা চালানোর পরে রাষ্ট্রীয়ভাবে কিন্তু ঘোষণা করেছে যে আমাদের হামলা শেষ। এখন পরবর্তী পদক্ষেপ ইসরায়েল এবং আমেরিকা কি নেয় তার উপরে ডিপেন্ড করবে, একদম পরিষ্কার। অর্থাৎ ইসরায়েল এবং ইরান এখানে পরিষ্কার করে বলেছে যে ইসরায়েল যদি ইরানের উপরে পাল্টা আঘাত হানার চেষ্টা করে বা আঘাত হানে, তাহলে ইরান নতুন করে জবাব দেবে, এবং সেই জবাবটা হবে এই যে গত রাতে যে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, কঠোর এবং ভয়ঙ্কর। তো সেক্ষেত্রে ইরান তো তার পরিকল্পনা পরিষ্কার করে বলেই দিয়েছে। এই জায়গা থেকে আমরা বলতে পারি, এবং এখানে আমেরিকাকেও সতর্ক করে রেখেছে যে আমেরিকা যদি কোনোভাবে ইসরায়েলের সাথে জড়িয়ে যায় এই বিষয়টাই, তাহলে ইরান আমেরিকার স্বার্থ এবং আমেরিকাকেও বাদ দেওয়া হবে না। তার মানে ইসরায়েলকে যেভাবে ট্রিট করবে আমেরিকাকেও ইরান সেইভাবে ট্রিট করবে। কিন্তু সেটি কি সেই সক্ষমতা কি? হ্যাঁ, আমি আসবো সেই জায়গায়, একটু আমাকে সময় দেবেন। যদি গতকালকের হামলাটা কেমন হয়েছে সেইটা সম্পর্কে একটু বলি আমি। স্যার বলেছেন, চমৎকার বলেছেন, স্যার তো অনেক বেশি বিশেষজ্ঞ, আমাদের সবার অত্যন্ত সম্মানিত, আমরা সবাই ওনার থেকেই শিখেছি আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণ, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ। তবু আমি একটু মোর ইনফরমেশনের জন্য বলি, গতকালকে ইরানের পক্ষ থেকে 200 হোক আর 400 প্লাস হোক বা 180 হোক, ইসরায়েল বলছে 181টা ক্ষেপণাস্ত্র মেরেছে, এটার 90% সাকসেস বলেছে যে ইরান।
এই 90% সাকসেস হওয়ার মূল কারণ হচ্ছে ইরান গতকালকে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার ম্যাক্সিমামই ম্যাক্সিমামই বলবো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে বিষয়টা, এটা একটু না বললে বোঝা যাবে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইরানের হাতে যেটা আছে, যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তারা এই ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ গতিসম্পন্ন। তো এবং এটা প্রতি ঘন্টায় 13 থেকে 16,000 কিলোমিটার, 16 থেকে 18,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এই যে তার যে সক্ষমতা, এবং এই ক্ষেপণাস্ত্র চলার পথে সে পরিপূর্ণ তার উপরে কন্ট্রোল রাখতে পারে। সমস্ত রকমের এয়ার ডিফেন্স সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা আছে প্রত্যেককে ফাঁকি দিতে পারে এবং সে ম্যানুভার করতে পারে। অর্থাৎ যেখানে তার বাধা, সে তাকে কোন পথে চলতে হবে সে সেটা ডিটেক্ট করে তার মতো করে চলতে পারে। সো ইরান বলছে, এবং দিস ইজ ফ্যাক্ট, যে যাদের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, এই ক্ষেপণাস্ত্র মোকাবেলার কোনো প্রযুক্তি কারোর কাছে নেই। ইভেন ইসরায়েল আমেরিকা কারোর কাছেই নেই। এবং ইসরায়েল এবং আমেরিকার হাতে যে ডিফেন্স সিস্টেম, সেগুলো এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না। দিস ইজ প্রুভড। আমরা যদি স্যারের কথা যদি ধরে নিই যে আমেরিকার সাথে একটা বোঝাপড়ার মাধ্যমে গতকাল ইরান হামলা চালিয়েছে, যদি এইটাকে আমরা ধরে নিই, যদিও তা হয়নি, তাহলে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইরান কিন্তু বলেছে যে হামলার ব্যাপারে আমেরিকাকে তারা জানিয়েছে। না, পরে জানিয়েছে, পরে সতর্ক করেছে, জানিয়েছে না, সতর্ক করেছে। হয়তো সতর্ক করেছে, তার মানে আগে থেকে, হামলার আগে না, এবং এটা খুব টপ সিক্রেট ছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কোনো ব্যবস্থায় নেই যেটা আটকাবে, নেই। তাদের সব আয়রন ডোম শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে, তাদের লং রেঞ্জের যে ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার যে সিস্টেম, সেটা হচ্ছে যে অ্যারো 2, অ্যারো 3, সেগুলো পারেনি, বরং ধ্বংস হয়েছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, সেগুলো ব্যালিস্টিক, নর্মাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গতকালকে ইরান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার ভিতরে কদর, ইমাদ এবং এই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটার নাম হচ্ছে কি যেন একটা নাম, নতুন নাম একটা। তো এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে, এগুলো যেগুলো নর্মাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার কিছু কিছু ভূপাতিত করতে পেরেছে, বাট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র একদম টু দ্য পয়েন্টে, পিন পয়েন্টে আঘাত করেছে। এবং এই আঘাতের পরে পরবর্তীতে গতকালকেই প্রচার হয়ে গেছে ইসরায়েলের একটি সামরিক ভবন একদম কমপ্লিটলি ডিস্ট্রয়েড, মাটির সাথে মিশে গেছে। সেই ভিডিও আমি দেখেছি, আমার কাছে এসছে একটা এক্সে। ইসরায়েল তো আসলে ক্ষয়ক্ষতির সেরকম কোনো তথ্য এখন পর্যন্ত না, ইসরায়েল প্রকাশ করবে না, বিকজ খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে। ইসরায়েল প্রকাশ করবে না, যে কারণে আমেরিকাও করবে না। এই কারণে করবে না যে ইসরায়েলের প্রধান যে অস্ত্র প্রযুক্তি, তার বেশিরভাগই আমেরিকার সাপ্লাই দেয়া, এবং ইসরায়েলের নিজস্ব কিছু ইয়ে আছে, যেমন মার্কাবা ট্যাঙ্ক, সারা বিশ্বের বিখ্যাত, খুবই গর্বের ব্যাপার। অথচ সেই মার্কাবা ট্যাঙ্ক গাজায় কিভাবে মার খেয়েছে, এখন হিজবুল্লাহর কাছে কিভাবে মার খাচ্ছে আমরা জানি। এইগুলো এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতির ব্যাপারটা যদি আমেরিকা বা ইসরায়েল বা পশ্চিমা গণমাধ্যম প্রকাশ করে, তাহলে ইসরায়েলের, আমেরিকার এবং পশ্চিমাদের অস্ত্র সামরিক সক্ষমতা এবং রাজনৈতিক সক্ষমতা সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ হয়। তাদের অস্ত্রের ব্যবসা মার খেয়ে যাবে। এবং ইসরায়েল যে মধ্যপ্রাচ্যে বিরাট বড় শক্তিশালী কিছু, এই শক্তি হিসেবে তার আর প্রমাণ থাকে না। হামলার মাধ্যমে কি স্যার, এই জায়গায় আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই হামলার মাধ্যমে কি ইসরায়েলের যে সামরিক দুর্বলতা, যেটি আসলে ইসরায়েল খুব মনে করা হতো অনেক বেশি শক্তিশালী এবং তারা যে কোনো হামলা মোকাবেলায় তাদের সক্ষমতা আছে, সেই দুর্বলতা কি উন্মোচিত হলো? আমি এখনো সেরকম কোনো নির্ভরযোগ্য তথ্য পাইনি। যদি দুর্বলতা উন্মোচিত হতো, তাহলে আমার মনে হয় পার্শ্ববর্তী তুর্কি এবং লেবানন থেকে কিছুটা খবর আমরা জানতে পারতাম। এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, কোনো ফটোগ্রাফিক নিদর্শন ধ্বংসলীলার, কোনো ব্যাপক ধ্বংসলীলার হয়নি। অবশ্য 200 মিসাইল খুব বেশি না, তবে সেগুলো হাইপারসনিক মিসাইল যেটা বলা হচ্ছে, এখন সত্যি সত্যি যদি ইসরায়েলের পক্ষে সেটাকে পাল্টা ব্যবস্থায় ধ্বংস করা সম্ভব না হয়, তাহলে তো এটা বেশ একটা গুরুত্বপূর্ণ আঘাত। কিন্তু এটা যে
ততখানি স্বীকৃতি পেয়েছে সেটা এখন পর্যন্ত রিয়েলি আমরা ধরতে পারিনি। ইসরায়েল এখন পাল্টা কাউন্টার স্ট্রাইক করবে কিনা সেটাই দেখার বিষয়, এখন পর্যন্ত ঘটেনি। আর একটা পার্থক্য হচ্ছে এই যে তখন আমেরিকান দুটা খুব সর্ববৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার আইজেনহাওয়ার আর আরেকটা বোধহয় নিমিটস, এগুলোতে প্রচুর শক্তিশালী পাল্টা নিরোধ করার ব্যবস্থাটা ছিল। কিন্তু ইসরায়েল কিভাবে এই দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকা সত্ত্বেও 200টা মিসাইলের মাধ্যমে এখনো এই ধরনের দম্ভুক্তি করছে সেটা বেশ হিসেবে নেয়ার বিষয়। এবং যদি সত্যি হয়ে থাকে যে ইসরায়েলের ফোর্ট্রেস নাড়া দিয়েছে, ইসরায়েলের সক্ষমতা সত্যি নাড়া দেওয়া হয়েছে, তাহলে আমার মনে হয়, আমার সন্দেহ হয় যে ইরান হয়তো এতখানি ধৈর্য দেখাতো না, এতখানি একটা যে লিমিটেড ওয়ার এখানে সক্রিয় রাখা। আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে ইরান কেন এটাকে এত সহজে সীমিত করলো। ঠিক গতবারের মতো 200 মিসাইল, হাইপারসনিক মিসাইল হোক বা ক্রুজ মিসাইল হোক বা ব্যালিস্টিক মিসাইল হোক, 3 ধরনের মিসাইলের মাধ্যমে আরও কেন এটাকে ফার্দার কন্টিনিউ করলো না? কেননা যে ধ্বংস হয়েছে, ফিলিস্তিনিদের যে মূল্য দিতে হয়েছে এবং গাজায় যে ধ্বংসলীলা হয়েছে, একবার ইরান যদি এটা শুরু করার কথা, এবার এটাকে তো আরও ব্যাপক করার উচিত ছিল। কিন্তু তাহলে ইরান এই যে একেবারে থামিয়ে দিল বিস্তৃতিকরণের প্রতিজ্ঞা নিয়ে, তাতে আমার মনে হয় যে স্যার অতখানি ঠিক রিয়েলি স্যার এটা কি এই কারণে যে এরই মধ্যে কিন্তু অনেক মুসলিম বিশ্বে কিন্তু ইরানের ভাবমূর্তি জায়গাটাতে কিছুটা বলবো যে কালকে যেভাবে করে মানুষ উল্লাস করতে দেখেছি আমরা আশেপাশের মুসলিম দেশগুলোতে, এবং তাদের মধ্যে এক ধরনের বিজয়ের উল্লাস ছিল। কিন্তু এক ধরনের আবার আন্তর্জাতিক মহলে সমালোচনাও শুরু হয়েছে যে ইরান কি নতুন করে আসলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির সূচনা করলো কিনা, সেই জায়গাটা কি চিন্তার মধ্যে ছিল? মানে অবশ্যই ছিল, কেন ইরান এখন কোনো কূটনৈতিক দিক থেকে কোনো একটা বড় যুদ্ধে ইসরায়েলের সাথে যাওয়া বা এটায় শক্তি প্রদর্শন করার মতো তার ওই প্রস্তুতি বা কূটনৈতিক বাস্তবতায় সে এখন নেই। ইরান এখন তার যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এবং আয়াতুল্লাহ যিনি এখন ক্ষমতা গ্রহণ করেছেন, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে সৌদি আরব সহ চীনের সাথে কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করা। ইরানকে আরও অনেক বেশি সামরিক শক্তি সঞ্চয় করতে হবে এবং সেই উদ্দেশ্যে রাশিয়া আর চীনের সাথে তার যে উন্নয়ন, অস্ত্রের উন্নয়ন প্রক্রিয়া এবং আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে পাওয়া, স্পেশালি চীনের সহযোগিতায়, সেখানে সে এখন একটা মানে কন্টিনিউয়াস প্রসেসে রয়েছে। এই সময়টায় সে ইসরায়েলকে মোকাবেলা করার মতো চূড়ান্ত ঝুঁকি নিবে আমি ঠিক রিয়েলি কনভিন্সড হতে পারছি না। আপনি কি একই বিষয় স্যারের সাথে কি আপনি একমত হবেন কিনা সিরাজুল ইসলাম, যে এখনই এই ধরনের ঝুঁকি নিতে চায় না? না, কথাটা তো ঠিকই, ঝুঁকি নিতে চাই না, আমিও এই কথাই বলতাম। বাট একটা জিনিস আসলে আমরা বহুদিন থেকে 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা করা হয়েছে, সেই থেকেই এই পর্যন্ত আমাদের মনোজগতে একটা বিষয় মানে ঢুকে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা করে ফেলা হয়েছে। এবং এই কাজটা খুব যত্নের সাথে করেছে পশ্চিমা গণমাধ্যম, যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী দেশ বা শক্তি বা সত্তা যাই বলি ইসরায়েল, আর সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি কান্ট্রি হচ্ছে আমেরিকা। এই বিষয়টা বহুদিন ধরেই আমাদেরকে জানানো হয়েছে, শেখানো হয়েছে এবং আমাদের ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন শুরু হয়েছে তখন অনেকেই মনে করেছিল যে রাশিয়া অল্প দিনের ভিতরেই পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে শেষ হয়ে যাবে এবং পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিল। দেখুন, আমি তখন থেকে বলে আসছিলাম যে পুতিন একেবারে বিনা প্রস্তুতিতে নামেননি মাঠে, তিনি আটঘাট বেঁধেই নেমেছেন এবং
রাশিয়ার যে সামরিক সক্ষমতা এটা আমেরিকার কাছে কিছু না বলে অনেকেই মনে করত, বাস্তবতা দেখেছি আমরা ভিন্ন। রাশিয়ার S-300 এবং S-400 S-500 সিরিজের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটা এতটা শক্তিশালী যে আমেরিকার F-35 জঙ্গি বিমান বা স্টেলথ যে সমস্ত জঙ্গি বিমান সেগুলো এই রাডার সিস্টেমের কাছে বা এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে কিছুই না, যার কারণে আমেরিকার একরকমের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো যে পৃথিবীর যে ব্যক্তি বা যে দেশ S-400 কিনবে তার উপরে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা দেওয়ার আইন তৈরি করেছে। ঠিক একইভাবে এই স্যার বললেন একটু আগে, আমি এখানে একটু বলে শেষ করি যে ইরানের কাছে রাশিয়ার S-300 400 আছে। ইরান S-300 রাশিয়ার কাছ থেকে গ্রহণ করেছে অনেকটা বাধ্য হয়ে, অনেক আগে 2006 সালের আগে একটা চুক্তি করেছিল রাশিয়ার সাথে। পরবর্তীতে রাশিয়া এই সিস্টেমটা দিতে গড়িমসি করার কারণে ইরান পায়নি। ততক্ষণে ইরান নিজের অভ্যন্তরীণভাবে বভার 373 বা এরকম আরও কিছু সিস্টেম ডেভেলপ করেছে নিজেরা, যেটা S-300 এর চেয়ে বেশি শক্তিশালী। অতএব যখন 2015 সালে ইরানের সাথে পরমাণু চুক্তি হলো এবং ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা চলে গেল আরও পরে, তখন রাশিয়া দিল, তখন ইরান নিতে চাইছিল না, কিন্তু টাকা তো অলরেডি পেয়ে সেই জন্য নিয়েছে। পরবর্তীতে আমি কি আরেকটু সময় পাবো? আমরা আসবো আবারও এই আলোচনায় যে সামনে আসলে যদি এই যে দুই দেশের সামরিক শক্তি আসলে কতটুকু সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেক্ষেত্রে আসলে পরিস্থিতি কী হবে সেই বিষয়গুলো নিয়ে শুনবো আপনাদের কাছ থেকে একটু বিরতির পর। দর্শক, CSRM গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি CSRM গণতন্ত্রে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, ডক্টর এম শাহেদুজ্জামান আছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং তেহরান বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছেন। সিরাজুল ইসলাম, আপনার কাছেই আলোচনা শুনছিলাম, একটি প্রশ্ন আসলে এখন সবার মনের মধ্যে, সবাই বলছেন যে আসলে ইসরায়েল কি ইরানে হামলা করবে কিনা, এবং যদি করে থাকে সেটির আসলে পরিণতি কি হতে পারে সে বিষয়ে আপনি বলছিলেন দুদেশের শক্তিমত্তা অর্থাৎ সামরিক শক্তির জায়গাতে। ইরানের একটি তথ্য যদি দেই, আপনি নিশ্চয়ই জানেন যে সারা বিশ্বের যে সামরিক শক্তির দিক থেকে 13তম অবস্থানে ইরান এবং 17তম অবস্থানে আছে ইসরায়েল। আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ শুনতে চাই যে কি হতে পারে? অনেকগুলো বিষয় আপনি যে যে আলোচনাটুকু আমার সামনে রেখেছেন সেই আলোচনার ভিতরে অনেকগুলো দিক আছে, সেই সব দিক দিয়ে আলোচনা করতে গেলে সময় লাগবে, তবু বলি সংক্ষেপে। ইরানের সামরিক শক্তি এবং ইসরায়েলের সামরিক শক্তির যে চিত্র তুলে ধরেন ওয়ার্ল্ড ফায়ার ইন্ডেক্সে ইরান 13তম এবং ইসরায়েল 17তম। তার আলটিমেটলি এখানে বোঝাই যাচ্ছে যে ইসরায়েলের যে শক্তিশালী অনেকগুলো ইন্ডেক্সে, হয়তো দু একটা ইন্ডেক্সে পিছিয়ে থাকতে পারে। তার ভিতরে ইসরায়েলের অঘোষিত বাট ওপেন সিক্রেট পরমাণু অস্ত্র আছে, ইরানের সেটা অঘোষিত ওপেন সিক্রেট কোনোটাই নেই, বাট তাদের পরমাণু কর্মসূচি আছে। এবং অনেকে আশঙ্কা করে থাকেন যে ইরানের যে পরমাণু কর্মসূচি সেটা বোমা বানানোর খুব কাছাকাছি পর্যায়ে আছে, এটা একটা ব্যাপার। বাট ইরানের সামরিক শক্তির দিক দিয়ে জনশক্তি, ইরানের সামরিক বাহিনীর জনশক্তি ইসরায়েলের চেয়ে অনেক বেশি, ইরানের জনসংখ্যা ইসরায়েলের চেয়ে অনেক বেশি, ইরানের অর্থনৈতিক যে অবস্থা ইসরায়েলের সামগ্রিক অর্থনীতির চেয়ে অনেক বেশি বড়, ইরানের যে সমস্ত তেল গ্যাস ইত্যাদি ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ উপাদান বা জ্বালানি শক্তি সেগুলো ইরানের আছে, ইসরায়েলের নেই। কিন্তু সামরিক ব্যয় কিন্তু ইরানের মানে ইসরায়েলের চেয়ে প্রায় 2.5 গুণ কম। হ্যাঁ, সামরিক ব্যয় অনেক কম। আমেরিকার যে সামরিক ব্যয় তা সারা বিশ্বের বৃহৎ 6টা দেশের চেয়েও বেশি, কিন্তু তার মানে এই না যে আপনার রাশিয়ার সামরিক শক্তি ইরানের এই আমেরিকার চেয়ে কোনো অংশে কম। কেমন? তো ব্যয় হওয়ার মানে এই মিন করে না যে ওই দেশের সামরিক শক্তি বেশি। তো যদি ইরানের চেয়ে বেশি সামরিক বাজেট থাকে ইসরায়েলে, তাহলে তার চেয়ে ফায়ার ইন্ডেক্সে ইরান কেন এগিয়ে, সে প্রশ্ন তো থাকে। আপনি কম ব্যয় করে যদি ভালো কিছু বড় কিছু করতে পারেন সেটাই তো একটা সাকসেস, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে
এই যে সামরিক শক্তি, এই সামরিক শক্তির কারণে ইরান ইসরায়েলের উপরে হামলা চালিয়েছে বা চালাবে বা কিছু করতে চাই তা কিন্তু না। অর্থাৎ ইরান তার মাসল, তার শক্তিমত্তা দেখাতে চায় না, চাই যেটা সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠা হোক, মানবতা থাকুক। যে মজলুম জাতি ফিলিস্তিনি 1948 সাল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিয়ে দখলদারিত্ব কায়েম করে যে একটা এক ধরনের অনেকে বলে থাকেন যে পশু শক্তি কায়েম হয়েছে, এইটার অবসান ঘটুক। আমেরিকা বা ফরেন কান্ট্রিগুলোর যে ইন্টারফারেন্স আছে এইগুলোর অবসান ঘটুক, ইরান এইটা চাই। তো এই যে অবস্থায়, এই জায়গায় যদি ইসরায়েল হামলা চালানোর চেষ্টা করে, ইরান শুধুমাত্র প্রতিহত করবে না, এখন পরিষ্কার হচ্ছে যে ইরান তার সামরিক শক্তি নিয়েই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা পরিষ্কার। তো এখন যে সামরিক শক্তির যে তুলনামূলক একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা আসলে অনেকে জানি না, আমরা তো পশ্চিমা গণমাধ্যম থেকেই সবচেয়ে বেশি তথ্য পাই, যার কারণে আমরা পশ্চিমা গণমাধ্যমগুলোকে আমাদের মতো করেই মানে ওপিনিয়ন লিডার হিসেবে আমরা পশ্চিমা গণমাধ্যমকে ব্যবহার করি, গ্রহণ করি। সেই জন্য আমাদের ভিতরে অনেক ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয়। এই জায়গায় একটু ক্লিয়ার করতে দেন আমাকে প্লিজ। সেক্ষেত্রে ইরানের যে সামরিক শক্তি, ইরানের হাতে হাইপারসোনিক মিসাইল আছে, 10 বারের প্রচেষ্টায়ও আমেরিকা সেই হাইপারসোনিক মিসাইল এখনো সাকসেস করতে পারেনি। এটা আমেরিকা এবং ইরানের যদি তুলনামূলক বিশ্লেষণ করি তাহলে আমেরিকার জন্য এটা লজ্জার ব্যাপার। এই সত্যটা মেনে নেওয়া আমেরিকা এবং ইসরায়েলের জন্য কঠিন এবং লজ্জার ব্যাপার, এটা মেনে নিতে চাইবে না, যার কারণে স্বীকার করে না, স্বীকার করবে না। আমি আবারও আসবো আপনার কাছে পরবর্তীতে। ডক্টর শাহিদুজ্জামান, সিরাজুল ইসলাম যেটি বলছিলেন যে সামরিক মানে যদি ইসরায়েল হামলা চালায় সেক্ষেত্রে প্রতিশোধমূলক হামলা, শুধুমাত্র তারা যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে না, তারা আসলে পাল্টা হামলা চালাবে, সেক্ষেত্রে আসলে পরিস্থিতি কি হতে পারে মধ্যপ্রাচ্যে? দেখেন, পাল্টা হামলা চালানো এটা খুবই ভয়াবহ ঝুঁকি থাকে বিস্তৃতিকরণের। আমার মনে হয় না যে ইরান এখনও সেই সক্ষমতায় পৌঁছেছে। ইসরায়েলকে যেটা সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ করে দেয় সেটা হচ্ছে সিস্টেম্যাটিক্যালি তাদের টার্গেটেড অ্যাসাসিনেশনের স্কিলস, অর্থাৎ মধ্যপ্রাচ্যে বেছে বেছে তারা যাদেরকে ঠিক করে যে হত্যা করবে, এবং সেখানে ইরানের সুলেমানি ইনক্লুডেড ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানিয়ান জেনারেল যার বেঁচে থাকা খুব প্রয়োজন ছিল। তারপর এই যে লেটেস্ট যেটা ঘটলো, হিজবুল্লাহ লিডার, আগে ইসরায়েলের এই টার্গেটেড অ্যাসাসিনেশন করার যে সামর্থ্য, এটা ইরান এখনো পর্যুদস্ত করতে পারেনি, এটা এখনো পরাভূত করতে পারেনি, এবং এটা একটা ইসরায়েলকে অনেক সুবিধা দিচ্ছে এবং মার্কিনীদের কাছ থেকে অনেক বেশি বাহবা কুড়াচ্ছে ইসরায়েল এই ইয়েতে। এবং আমার ধারণা হচ্ছে যে এই যে আগের যে কিছুদিন আগে ইরানের ফরেন মিনিস্টার যে মৃত্যুবরণ করলো হেলিকপ্টার ক্র্যাশে, তার সাথে ইরানের প্রেসিডেন্টও মারা গেল, সেখানে তো সুস্পষ্ট যে কোনো একটা ফরেন অবজেক্ট ছিল, যে ডেভিয়েট করে হেলিকপ্টারটা কেন সরে গেল এবং কেন অন্য 2টা হেলিকপ্টার তাকে প্রোটেকশন দিতে এগিয়ে আসলো না। আর তারপর এত দ্রুত গতিতে ঘটনা ঘটে একেবারে ক্লিয়ারলি মৃত্যুবরণ করলো। ইরানকে কিন্তু এটা অনেকাংশেই এফেক্ট করেছে সাইকোলজিক্যালি, ইরানিয়ান লিডারশিপকে এফেক্ট করেছে। তো ইসরায়েলের এই সামর্থ্যটা আছে যে সে কিন্তু মিডল ইস্টার্ন লিডারশিপে সে একটা ভ্যাকুয়াম সৃষ্টি করে দেয়, এবং এটা রাজনৈতিক দিক থেকে এক্সপেন্সিভ হয়ে যায়। আমরা চিন্তা করতে পারি যে এখন যে নেতৃত্ব রয়েছে, ধরেন টার্কির যে প্রেসিডেন্ট, তিনি এত গুরুত্বপূর্ণ ওআইসিতে এবং নেটোতে এবং তার পাশাপাশি মধ্যপ্রাচ্যে। এখন যদি কোনো একটা কারণে ইসরায়েল তাকে টার্গেটেড কিলিংয়ে শেষ করে দেয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের যে সামর্থ্য সেটা অনেকাংশেই নিস্তেজ হয়ে যাবে। আরেকটা বাস্তবতা হচ্ছে যে আমেরিকান ইলেকশনস এখন যেহেতু কমলা হ্যারিস বাইডেনকে রিপ্লেস করেছে, কমলা হ্যারিসের ইসরায়েল নীতি কিন্তু আরও অনেক বেশি অস্পষ্ট। বাইডেন যেমন সরাসরি করেছে, সরাসরি সমর্থন দিচ্ছে ইসরায়েলকে, বাইডেনের ফরেন সেক্রেটারি অফ স্টেট একজন ইহুদি যিনি টোটালি কমিটেড টু ইসরায়েল, এবং ইসরায়েল ঘোষণাও দিয়েছে, আমেরিকা ঘোষণাও দিয়েছে যে ইসরায়েলে
সে পুরা সমর্থন দিবে এবং অন্যদেরকেও সমর্থন দেওয়ার জন্য। কিন্তু কথা থেকে যায় যে কমলা হ্যারিস ইজ নট প্রিপেয়ার্ড টু সি ইসরায়েল ডু দ্যাট। কমলা হ্যারিস কিন্তু এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। এখন সে সার্ভাইভ করবে কিনা ইয়ের বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে, সেই পরীক্ষা এখনো শি ইজ নট কনফিডেন্ট যে উত্তীর্ণ হয়েছে, যদিও 5% লিডে চলে গেছে। এখন ড্রামাটিক টার্ন করতে পারে আগামী 3 মাসে। আবার যদি একটা কনজারভেটিভ ওয়েভ শুরু হয়, ট্রাম্প তৃতীয় ডিবেটে যাচ্ছে না, কিন্তু এই তৃতীয় ডিবেটে না যাওয়া সত্ত্বেও সে এখনো বিশ্বাস করছে যে কনজারভেটিভ একটা ওয়েভ আসবে। সো এই যে কমপ্লিকেটেড বাস্তবতাগুলো, এখানে ইসরায়েল যদি কথা না শোনে, আমেরিকার ওয়ার্নিং না শোনে এবং নেতানিয়াহু যদি এইভাবে আরো বিস্তৃতিকরণের দিকে যায়, তখন কিন্তু আমেরিকার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি হবে। স্যার এখানে কি যেটি গত কয়েক মাসের আমরা যে হামলা গাজা এবং সিরিয়াতে আমরা দেখেছি, সেটির কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থন কিন্তু সেভাবে পায়নি, বারবার কেউ বলছিলেন। এই যে ইরানের এখন যে হামলা, সেখানে সেইটি কি একটি ইসরায়েলকে একটা সুবিধাজনক জায়গায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো যুক্তরাষ্ট্র সহ তাদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে একটু সাহায্য করবে কি? প্রবলেমটা হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ডিসপাইট whoever is the presidential candidate, Congress totally committed ইসরায়েলের প্রতি, যে কাম হোয়াট মে ইসরায়েলের জন্য তারা they will go all out to support Israel, এবং এটা জানে নেতানিয়াহু, এবং ইসরায়েলি পার্লামেন্টও কখনো বাধা দেয় না। সো নেতানিয়াহু সার্ভাইভ করার জন্য এখন ডেসপারেট, এবং তার সার্ভাইভাল রিকোয়ারমেন্ট, ক্ষমতায় থাকতে চায়, সে জানে ক্ষমতাচ্যুত হলে করাপশনের দায়ে তাকে জেলে যেতে হতে পারে, এবং এই ভয়টা থেকে সে কিন্তু বারবার আঘাত করে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে একটা মূল। স্যার আবারও আপনার কাছে ফিরবো আমরা বিরতির পর। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হচ্ছে আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবং এই বিষয়ে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শেষ মুহূর্তের আলোচনায় যেতে চাই। স্যার ডক্টর এম শাহিদুজ্জামান, ইসরায়েলকে আসলে পুরো শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, আমরা আসলে পুরো বিশ্বের জন্য একটি বিস্ফোরা বলতে পারি। মানে এত নির্মমতা, গাজা ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিনের অনেকগুলো শহর, ফিলিস্তিনি পুরো জাতিটাকে আসলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সিরিয়াতে হামলা চলছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের মুসলমান টার্গেট করে আসলে মুসলমান কান্ট্রিগুলোতে এই হামলাগুলো চালানো হচ্ছে। সেখানে আসলে জাতিসংঘের যে ভূমিকা ছিল সেগুলো নানান সময় প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরা দেখেছি। সেই ধরনের কোনো পদক্ষেপ আসলে ইসরায়েলকে থামানোর জন্য কোনো কিছু করতে পারে নাই। এই যে ঘটনাটা গতকাল ঘটলো, সেটির পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি ইসরায়েল বিরোধী এবং সন্ত্রাসীদের, খুনিদের সমর্থন দিয়ে থাকেন, এবং তাকে তাদের দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এইটি আসলে ইসরায়েলের কেমন ধরনের আচরণ? এটা নিঃসন্দেহে, নির্দ্বিধায় এটা ইসরায়েলের অ্যাবসলিউটলি একটা স্ববিরোধিতা, এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে জাতিসংঘ সনদের ভায়োলেশন এবং মিথ্যাচার ও প্রোপাগ্যান্ডায় ইসরায়েলের যে চরম দেউলিয়াপনা, এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র আপহোল্ড না করত, তাহলে কিন্তু ইসরায়েলের পক্ষে সম্ভব হতো না। আনফর্চুনেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ যে কয়টি ইউনিভার্সিটি রয়েছে, যে হার্ভার্ড, প্রিন্সটন, তারপর আপনার আইভি লীগ, ইয়েল, এগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পদে ইহুদিরা রয়েছে। যেমন হার্ভার্ড ল স্কুলে আপনার যে অ্যালেন ডারশোভিচ, একজন এমেরিটাস প্রফেসর, আরেকজন হচ্ছে লরেন্স স্ট্রাইব। লরেন্স স্ট্রাইব হচ্ছে চেক জিউ, হি ইজ দ্য সিম্বল অফ স্টপিং ট্রাম্প ফ্রম দ্য প্রেসিডেন্সি। যে আইন, যে নৈতিকতা, যা প্রয়োজন ট্রাম্পকে আইনের যুদ্ধে যে পরাজিত করতে, তার সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে এই একজন শুধু লয়ের প্রফেসর লরেন্স স্ট্রাইব, যে কিনা অ্যালেন ডারশোভিচ যে বিশ্বাসঘাতকতা করেছে, ট্রাম্প কিনে নিয়েছে তাকে টাকা দিয়া। ট্রাম্পের এই অ্যালেন ডারশোভিচ ভার্সেস লরেন্স স্ট্রাইব, এটাই এখন ডিসাইড করছে আমেরিকাতে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা কতখানি জুডিশিয়ারি অ্যাকসেপ্ট করবে বা না করবে। আমি এটা এই জন্যে বললাম যে দেখেন, একটা কিছু কিছু ইহুদি
ইন্টেলেকচুয়ালসরা কত শক্তি উইল্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটিসগুলোতে এবং মিডিয়াতে এবং কংগ্রেস ও সেনেটে। এই যে নতুন প্রজন্ম বারবার তারা নৈতিকতাকে তুলে ধরতে চাচ্ছে কিন্তু সেখানেও পারছে না, এটাই একটা বড় কারণ। এদের কারণেই কিন্তু ইসরায়েলের ন্যাক্কারজনক অবস্থান থাকা সত্ত্বেও তারা সেক্রেটারি জেনারেলকে হুমকি দেয়, পার পেয়ে যায়। তবে আমার মনে হয় এটা গ্র্যাজুয়ালি যতই এখন ইয়াঙ্গার জেনারেশন ইউনিভার্সিটিসগুলোর মাধ্যমে আমেরিকার পাবলিক ওপিনিয়নকে নাড়া দেবে এবং ভোটিং বিহেভিয়ার যতই চেঞ্জ হবে, কংগ্রেসেও কিন্তু দেখা যাবে পরিবর্তন। তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপাত দৃষ্টিতে আমার মনে হয় সবচেয়ে বড় সাকসেস হচ্ছে ইউরোপের যে পরিবর্তন, ইউরোপিয়ান ইউনিয়নে যে ব্যাপকভাবে এখন ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইনের পক্ষে যা ঘটছে, আর এর ফলে নেতানিয়াহু যদি কলাপস করে, এটা একটা জিনিস হচ্ছে কি ইসরায়েলের পেছনে প্রচণ্ড ফিনান্সিয়াল পাওয়ার, এবং এই ফিনান্সিয়াল পাওয়ারটা এরা ফিলিস্তিনের কে সহ অবস্থানের পক্ষে থাকতে চায়, কিন্তু ইসরায়েলের নেতৃত্ব কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্রকে মেনে নেবে না। জি স্যার, আমরা একেবারে শেষের দিকে, আপনি শেষবারের মতো যাচ্ছি সিরাজুল ইসলাম আপনার কাছে। স্যার যেটি বলছিলেন যে ইসরায়েলকে আসলে থামানোর কোনো উপায় কি আছে? ইসরায়েলকে থামানোর উপায় বলতে আপনার সামরিকভাবে আছে, কূটনৈতিকভাবে আছে। কূটনৈতিকভাবে আমরা আসলে এখন পর্যন্ত সফলতা দেখি কি যে ইসরায়েলকে তৈরি করেছে ব্রিটেন এবং আমেরিকা। ফলে আমরা ইসরায়েলকে ব্রিটেন এবং আমেরিকার শিশু সন্তান বা তাদের ব্রেন চাইল্ড যা বলতে পারি। তো ইসরায়েলকে যদি থামানোর কোনো ব্যবস্থা করে মানে শান্তিপূর্ণভাবে, তাহলে একমাত্র করতে পারে আমেরিকা ব্রিটেন এরা মিলে। কিন্তু তারা করবে না এই কারণে, যে কারণে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়েছে সেই কারণেই ইসরায়েলকে থামাবে না। কেন ইসরায়েলকে প্রতিষ্ঠা করা প্রয়োজন হয়েছে আমেরিকা ব্রিটেনের? আমেরিকা ব্রিটেন যদি সরাসরি ফিলিস্তিনে বা মিডল ইস্টের কোনো দেশে এসে ঘাঁটি গাড়তো বা এরকম একটা জায়গা দখল করে নিত, তাহলে সেটা আরব জনগণ মেনে নিত না। এই জন্য ওখানে ইহুদিদের ঐতিহাসিক বসতি ছিল, ঐতিহাসিক নানান নানা রকমের ছল ছুতাই তাদেরকে ওখানে সেটা করে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা হয়েছে আমেরিকা ব্রিটেন এবং পশ্চিমাদের স্বার্থ রক্ষার জন্য, স্বার্থ আদায় করার জন্য। ইসরায়েলকে আমরা যারা আসলে এখন রাষ্ট্র হিসেবে দেখি, ইসরায়েল আসলে প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্র না। ইসরায়েল হচ্ছে সিম্পলি আমেরিকা ব্রিটেন এবং পশ্চিমা কয়েকটি দেশের সামরিক ঘাঁটি, যেটা নেতানিয়াহু বা সময়ে সময়ে ক্ষমতার পরিবর্তন টর্তন হয় এগুলো, কিন্তু নাটকের পেছনের যে ঘটনা সেটা হচ্ছে পশ্চিমাদের সিম্পলি একটা সামরিক ঘাঁটি। সেই সামরিক ঘাঁটির কমান্ডার হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কাজ করে, আর কিছু না। অতএব ইসরায়েল থামবে কি থামবে না, এটা সম্পূর্ণভাবে আমেরিকা ব্রিটেন এবং পশ্চিমা কিছু দেশের আচরণ, তাদের চিন্তাভাবনা, তাদের পলিসির উপর ডিপেন্ড করছে। বাট এখনও যেহেতু মধ্যপ্রাচ্যে অনেক বেশি স্বার্থ রয়েছে আমেরিকা বা পশ্চিমা, সেই কারণে তারা ইসরায়েলকে থামাবে না, থামানোর কোনো কারণ নেই। অতএব আমরা নিকট ভবিষ্যতে যে টু স্টেট সলিউশন বলি বা শান্তিপূর্ণভাবে ইসরায়েলকে থামানোর চেষ্টা করবে কেউ, এর কোনো কিছুই আমরা দেখব না, ঘটবে না। ইসরায়েল মানতে চায় না, আমেরিকা যদি বলে যে এটা মানতে হবে, তাহলে অবশ্যই ইসরায়েল মেনে নিতে বাধ্য, কিন্তু আমেরিকা কখনোই বলবে না। যার কারণে আমরা এই ধরনের শান্তিপূর্ণ উপায়ে কোনো সলিউশন আমরা দেখব আমরা বিশ্বাস করি না। যার কারণেই আজকে ইরান এবং ইরান সম্পর্কিত যে প্রক্সি ফোর্সটা গড়ে উঠেছে টোটাল মিডল ইস্টে, এই কারণেই গড়ে উঠেছে এবং এটা দিন দিন অনেক বেশি পাওয়ারফুল হবে এবং এর মাধ্যমেই হয়তোবা ইসরায়েলকে একেবারে, যদি ইরানের প্রেসিডেন্ট যেভাবে বলেছিলেন যে একদম মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, যদি মানচিত্র থেকে মুছে নাও দেওয়া হয়, অন্তত শক্তিশালী একটা পাওয়ার থাকার কারণে ইসরায়েল হয়তো খানিকটা থামা অবস্থায় থাকবে। জি, আমাদের কাছে আর তো 30 সেকেন্ডের মতো সময় পাবো। স্যার একটা জিনিস একটু যদি বলেন, সেটা হচ্ছে এই যে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্য যদি যুদ্ধ লাগে, সেক্ষেত্রে তেলের বাজারটার কি হতে পারে, এটা খুব ছোট করে যদি বলেন। তেলের বাজারটা আমার মনে হয় না যে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে, কারণ এরা এখন অনেক ম্যাচিওর ডিপ্লোম্যাটিক লিঙ্কস। চায়না এখন যেভাবে সৌদি আরব থেকে ইরান হয়ে
সরাসরি তেলের পাইপলাইন বিল্ড করছে, সমুদ্রের উপর নির্ভরশীলতা কমায় এখন ল্যান্ড বেসড এনার্জি রিসোর্সেস। আর তাছাড়া আগামী এই বছরে যদি যে আমেরিকান ইলেকশনের পরে এটা বাস্তবতা হতেই হবে যে রাশিয়া যুদ্ধ থামাবে শেষ পর্যন্ত এবং ইউক্রেন বাধ্য হবে। রাশিয়া একটা বড় সোর্স তেলের জন্য আর গ্যাসের জন্য, এবং ইউরোপ চায় রাশিয়ার গ্যাস ও তেল। এভাবে চলতে পারে না যে রাশিয়া আমেরিকার কথায় রাশিয়াকে এইভাবে আইসোলেট করে দেবে ইউরোপ থেকে, এটা কখনো সম্ভব হবে না শেষ পর্যন্ত। আমার তো মনে হয় ইসরায়েল নিজের ধ্বংস শেষ পর্যন্ত ডেকে আনবে, এবং এর মূল কারণ হচ্ছে ডোম অফ দ্য রক। সেখানে সোলোমনস টেম্পল এই মাটির নিচে নাকি ওইখানে সোলোমনের টেম্পল ছিল, এবং এই যে ইসলামের সব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা যে এই যে আল-আকসা মসজিদ, তারা শেষ পর্যন্ত ভেঙে ফেলতে চায়, এবং এই জন্যই কিন্তু সোলেমানিকে হত্যা করেছে আমেরিকানরা, ট্রাম্প। এবং এটা কোনো দিনও ইরান মেনে নেবে না। ইজিপ্ট বা জর্ডান, যা আমেরিকার মিত্র, তারাও মেনে নেবে না শেষ পর্যন্ত। সৌদি আরবও আমার মনে হয় এই ব্যাপারে তাদের যে প্রিন্স সালমান, তার চিন্তাধারা অন্যরকম। সে আমেরিকার কাছে তেল বিক্রি করার তার প্রয়োজন নাই, আমেরিকা তেল কিনবেও না, তার মার্কেট হচ্ছে এখন চায়না। কাজে সৌদি আরবিয়ার পলিসিও এখন এক্সিস্টেন্সের প্রবলেম আর নাই, যে সৌদি রাজতন্ত্রকে ওভারথ্রো করে ফেলতে পারে আর আমেরিকা তাকে বাঁচাবে, সেই বাস্তবতা এখন আর নাই। এবং এই কারণে মধ্যপ্রাচ্যে তেলের পুরো ইকুইলিব্রিয়ামটা এখন শিফট করবে। মানে সেভাবে আপনি বলতে যাচ্ছেন অস্থির হওয়ার কোনো শেষ সুযোগ নেই। দর্শক, আমরা আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নিয়ে। আমাদের সময় শেষ হয়েছে। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আজকে এই পর্যন্তই।